প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ, প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। দর্শক মণ্ডলী শুভেচ্ছা নিন, আমন্ত্রণ জানাচ্ছি প্রতিবন্ধিতা প্রতিবন্ধকতা নয় অনুষ্ঠানে। আজ 1 এপ্রিল আমাদের দেশে জাতীয় প্রতিবন্ধী দিবস। এই দিবসটি আমাদের জাতীয়ভাবে পালন করা হচ্ছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। আমার মনে হয় এই আয়োজনের মাধ্যমে আমাদের প্রতিবন্ধী যে ব্যক্তিরা রয়েছেন তাদের সার্বিক কল্যাণ, তাদের সমস্যা চিহ্নিত হবে এবং তাদের জন্য নতুন কিছু প্রোগ্রাম তারা এই সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে সরকারি এবং বেসরকারি পর্যায়ে নেওয়ার একটা সূচনা তৈরি হবে। আমাদের আজকের বিষয় হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ফর অল, অর্থাৎ প্রবেশগম্যতা সমস্ত প্রতিবন্ধী মানুষের জন্য। প্রতিবন্ধী ব্যক্তিদের ফিজিক্যাল অ্যাক্সেসিবিলিটি বা সহজ গম্যতা বলতে যে সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞাটা আসলে অনেক ব্যাপক। এখানে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এই প্রতিবন্ধী ব্যক্তিদের মতামতের উপর প্রাধান্য দেয়া, তাদের মতামতকে সমাজের প্রতিটা স্তরে প্রাধান্য যাতে পায় সেটাও একটা হতে পারে। আবার সাধারণভাবে তাদের সমস্ত অফিস, আদালত, স্কুল, কলেজ সব জায়গায় সহজভাবে চলাচলের যে একটা সুবিধা সেটাকেও এখানে মিন করা যেতে পারে। তবে আমরা আজকে প্রতিবন্ধী ব্যক্তিদের সহজ গম্যতা নিয়েই কথা বলবো, তাদের ফিজিক্যাল অ্যাক্সেসিবিলিটি নিয়ে কথা বলবো। আমাদের চারিপাশে যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমরা দেখতে পাই বা দেখতে পাই না, সেই সমস্ত সফল কিছু প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমরা এইখানে এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করব। চলুন এরকম কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে আমরা পরিচিত হই। পারিবারিক সহায়তা আর নিজের মানসিক শক্তির জোরে এই প্রতিবন্ধী মানুষগুলো আর 10 জন সাধারণ মানুষের মতো যোগ্যতা ও দক্ষতা অর্জন করে কর্মজীবনে অবতীর্ণ হয়েছেন এবং সফল হয়েছেন। যদিও এদের সংখ্যা খুব বেশি নয়, তবুও এরা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠনগুলোর সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিরা যেমন তাদের অধিকার বিষয়ে সচেতন হয়েছেন, তেমন প্রতিবন্ধী সদস্য আছে এমন পরিবারগুলোও প্রতিবন্ধী সদস্যদের অধিকার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জের এই পরিবারে রয়েছে 2 জন প্রতিবন্ধী সদস্য, আকবর আলী ও পারভিন খাতুন। তাদের প্রবেশগম্যতা সহজ করতে এই পরিবারটি আর্থিক সঙ্গতির উপর নির্ভর করেই বাড়ির বিভিন্ন স্থানে কয়েকটি র্যাম্প নির্মাণ করেছে। এই 1 বছর বয়স থেকে এই অসুখ দিয়া ওকে স্কুলে ভর্তি করেছিল, লেখাপড়া করে। আমার খুব সমস্যা হয়,
তারপর এই বিপিকে চাইছে আমরাকে দিলে, র্যাম দিলে, গাড়ি দিলে, এরপর তাহার খুব সুবিধা হয়েছে। আমি ছোটোবেলায় থেকে আমি অসুস্থ, আমি ছোটোবেলা থেকে আমি প্রতিবন্ধী হয়েছি। আমার আব্বা আমাকে লেখাপড়া করাই এবং করার জন্য উৎসাহিত দেয়। আমি লেখাপড়া করি। আমার স্কুলে যেতে বিভিন্ন সমস্যা হয়, কারণ যে স্কুল খুব দূরে। তো বিবিকেস আসার পর আমাদের চলাচলের জন্য বিভিন্ন আমার বাড়িতে র্যাম্প করে দিয়েছে, আমার টয়লেটে র্যাম্প করে দিয়েছে। তারপর আমার স্কুলে সিঁড়ি বেয়ে ওঠার সমস্যার কারণে র্যাম্প করে দিয়েছে। এ কারণে আমার বিভিন্ন সুযোগ সুবিধা হয়েছে, আমার চলাফেরার পক্ষে খুব ভালো হয়েছে। আমার ইচ্ছা যে আমি লেখাপড়া করতে চাই, লেখাপড়া করে ভালো ফলাফল করে এই দেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য আমি অনেক কিছু করতে যাই এবং গরিব অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে চাই। এটাই আমার আশা। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। এলাকার স্কুলটিও আকবরের মতো প্রতিবন্ধী ছেলেমেয়েদের চলাফেরার জন্য উপযোগী করে নির্মাণ করা হয়েছে। স্কুলটির শিক্ষকগণ প্রতিবন্ধী ছেলেমেয়েদের প্রতি বিশেষ যত্নশীল। তবে সকল ধরনের প্রতিবন্ধী ছাত্র ও ছাত্রীদের শিক্ষাদান বিষয়ে তাদের প্রয়োজনীয় শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ছেলেমেয়েদের শিক্ষালাভের সুযোগ বৃদ্ধি পাবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই প্রতিবন্ধীদের সাহায্য করার জন্য যেমন বিপিকেস এগিয়ে আসছে, আমাদের স্কুলে যেমন এই ছেলে মেয়েদের চলাফেরার জন্য র্যাম্প তৈরি করে দিয়েছে। এবং এদের অনেক অসুবিধা, যেহেতু পায়খানা প্রসাবখানা যেতে পারে না, সরকারিভাবে এদের পায়খানা প্রসাবখানার ব্যবস্থা করে দেওয়া উচিত। এরা যদি প্রকৃতভাবে শিক্ষিত হয়ে উঠতে পারে, তাহলে এরাও যে তাদের প্রতিবন্ধী অবস্থা থেকে কিছুটা বেরিয়ে আসবে এবং জাতিকে যথেষ্ট সাহায্য করতে পারবে, আমি আশা করি। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মিত হচ্ছে, সেগুলোতে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সুবিধার্থে র্যাম্প ও প্রতিবন্ধী বান্ধব ল্যাট্রিনের ব্যবস্থাও থাকছে। ফলে স্কুলগুলোতে প্রতিবন্ধী ছেলেমেয়েদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের জাতীয় উন্নয়নের একটি শুভ সূচনা। বাংলাদেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকা শহর। এই শহরে বসবাস করছে প্রায় 1.5 কোটি মানুষ। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন কাজে আসা যাওয়া করছে এই শহরে। যদিও আমাদের দেশের মোট জনসংখ্যার শতকরা 10 ভাগ অর্থাৎ 1.5 কোটি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন, তবুও শহরের এই জনস্রোতের কোথাও প্রতিবন্ধী ব্যক্তিকে সহসায় কর্মব্যস্তভাবে ছুটতে দেখা যায় না। কেন? এই প্রশ্নের উত্তর জানতে আমরা কথা বলেছি একজন প্রতিবন্ধী ব্যক্তির সাথে। সাধারণত প্রতিবন্ধী ব্যক্তিদের সুস্থ মানুষের মতো চলাফেরা করতে না দেখার অন্যতম কারণ হচ্ছে জীবনের শুরুতেই তারা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণে উপযুক্ত পরিবেশ পাননি। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোথাও কোনো ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের অনুকূল পরিবেশ এতদিন ছিল না। যেমন যাতায়াতের পাবলিক পরিবহন ব্যবস্থা একজন প্রতিবন্ধী মানুষের অনুকূল হওয়া দরকার। বহুতল ভবন বা শিক্ষা প্রতিষ্ঠানে র্যাম্প, লিফট ও থাকা দরকার। টয়লেটগুলো সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী হওয়া দরকার। এই ব্যবস্থাগুলো নিশ্চিত করতে পারলে প্রতিবন্ধী ব্যক্তিরাও প্রয়োজনীয় শিক্ষার সন্ধানে বেরিয়ে আসবে সাধারণ মানুষের কাতারে, অবদান রাখবে নিজের পরিবারে, সমাজের এবং রাষ্ট্রের উন্নয়নের অগ্রযাত্রায়। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, এই প্রতিষ্ঠানটিতে প্রায় প্রতিদিন বহু মানুষের সমাগম হয়ে থাকে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ গম্যতা নিশ্চিত করতে বিল্ডিংটির প্রথম তলায় র্যামের মতো করে রাখা হয়েছে, যাতে প্রতিবন্ধী ব্যক্তিগণ, বিশেষ করে যারা হুইল চেয়ার ব্যবহার করেন,
তারা অন্যের সহায়তা ছাড়াই এই বিল্ডিংয়ের সর্বত্র চলাফেরা করতে পারেন। বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের বিভিন্ন ফ্লোরে যাওয়ার জন্য লিফট রয়েছে, যা হুইল চেয়ার ব্যবহারকারী ব্যক্তিগণের ব্যবহার উপযোগী। তাছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে প্রতি ফ্লোরে রয়েছে প্রতিবন্ধী বান্ধব টয়লেট সুবিধা। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতেও র্যাম রয়েছে, যা গুরুতর অসুস্থ রোগীদের বহনের জন্য নির্মাণ করা হয়েছে। তবে এই র্যাম প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও কিছুটা সহায়ক। নগর ভবন ঢাকাবাসীর সকল ধরনের নাগরিক সুবিধা প্রদান করবে এবং অসুবিধাসমূহ চিহ্নিত করে সমাধান করবে, এটাই সকলের প্রত্যাশা। অনেকের মতো হুইল চেয়ার ব্যবহারকারী এই প্রতিবন্ধী ব্যক্তিও নিজ প্রয়োজনে এসেছেন এই ভবনে। ভবনটির নিচতলা থেকে লিফট রয়েছে, যা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ গম্যতাকে সহজ করেছে। কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ গম্যতার বিষয়টি এখনো উপেক্ষিত রয়েছে কোর্ট কাচারিতে, এখানে লিফটের ব্যবস্থা থাকলেও সেটি দোতলা থেকে, ফলে একজন প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে দোতলা পর্যন্ত উঠে লিফট ব্যবহার করা নিশ্চয় সহজসাধ্য নয়। বিভিন্ন প্রয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রেস ক্লাবে আসতে হয়, কিন্তু উপযুক্ত ব্যবস্থাপনার অভাবে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। দেশের অধিকাংশ পুরানো বিল্ডিংয়ে এই ধরনের সমস্যা রয়েছে, যেগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা সহজ নয়। এমন বিল্ডিংগুলোকে পুনঃসংস্কার করে প্রতিবন্ধী বান্ধব ভবনে পরিণত করা বর্তমান সময়ের দাবি। প্রথমে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে চলাচলের জন্য রাস্তাঘাটের উন্নয়ন। রাস্তাঘাটের উন্নয়নের জন্য আলাদা কোনো আমাদের আর্থিক ইনভলভমেন্ট এখানে হবে না। যেমন ফুটপাথটা সুন্দরভাবে করা এবং ফুটপাতে ওঠার জায়গায় যে স্লোপটা করা, এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে করা এবং সেটা সারা বিশ্বে এটার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা করা। খালি ফুটপাথটা বানানোর সময়ই আপনার এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, যাতে এই যে কোনো একজন হুইল চেয়ার নিয়ে ফুটপাতে উঠতে পারে, আবার ফুটপাত থেকে নামতে পারে। এই জিনিসটা করলে পারে আপনার প্রথমেই হচ্ছে যে বড় রাস্তার ফুটপাতগুলি দিয়ে যাওয়া আসা করতে পারে। সেখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ফুটপাতে যেন কোনো ধরনের গর্ত না থাকে, কোনো রকম ভাঙাচোরা না থাকে, ম্যানহোল কভারগুলি যেন ঠিক মতো থাকে। এটা হলো স্বাভাবিক, অর্থাৎ যাতায়াতের পথটাকে সুন্দর করা। আমরা রাস্তা ক্রস করব, রাস্তা ক্রস করতে হলেও আমাদের প্রত্যেকটা ক্রসিং পয়েন্টে সিগন্যাল লাইট রয়েছে। তো সিগন্যাল লাইট যারা দেখতে পান তারা সিগন্যাল দেখে রাস্তা ক্রস করতে পারেন। কিন্তু ঢাকা শহরের দিকে যদি আমরা তাকাই, আমরা কিন্তু সকাল বিকাল দেখতে পাবো যখন লাল লাইট জ্বলছে তখনও গাড়ি চলছে, যখন সবুজ লাইট জ্বলছে তখনও গাড়ি চলছে। তা একজন হুইল চেয়ারে যিনি রাস্তা ক্রস করতে চাচ্ছেন উনি জানেন না কখন এবং কোন জায়গা দিয়ে ক্রস করতে হবে। ঢাকা শহরই আপনার একমাত্র শহর, রাজধানী, যে শহরে বা যে রাজধানীতে জেব্রা ক্রস বলে কোনো কিছু নাই।
অর্থাৎ যে যেখান দিয়ে পাচ্ছেন সেখান দিয়ে পার হচ্ছেন। কিন্তু আমরা যদি এই 1.5 কোটি 2 কোটি যারা আমাদের ডিসেবলড, তাদের জন্য যদি এই দেশের জনগণের সাথে তাদেরকে যদি সব কিছুর সাথে সম্পৃক্ত করতে চাই, তাহলে তাদের যাওয়া আসার ব্যাপারটাও আমাদেরকে ভীষণভাবে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। একই সাথে অন্ধ যারা, তাদের জন্য বিশ্বের সব জায়গায় এই সিগন্যাল পয়েন্টে বিপিং সাউন্ড হয়। যতক্ষণ বিপিং সাউন্ড হয় ততক্ষণ একজন অন্ধ বুঝতে পারেন যে এই সময় কোনো গাড়ি তাকে চাপা দেবে না, সে তার হোয়াইট স্টিক নিয়ে সহজভাবে রাস্তা পার হয়ে যেতে পারেন। এটা হলো প্রাথমিক। আমরা যদি এই ডিসেবলদেরকে সাধারণ মানুষের সাথে একাত্ম করতে চাই, তাহলে প্রথমে তাদেরকে বাইরে আসার ব্যবস্থাটা করতে হবে। এরপরে আসেন যে পাবলিক প্লেস বলতে আমরা সরকারি অফিসগুলি, বিপণন কেন্দ্র, পোস্ট অফিস, রেল স্টেশন, এগুলিকে আমরা পাবলিক প্লেস বলে থাকি। অর্থাৎ এই জায়গাগুলিতে সব ধরনের মানুষ সবসময়ই যাতায়াত করে থাকে। অর্থাৎ একজন অন্ধ, একজন শারীরিকভাবে পঙ্গু, সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারি, যে কোনো দিন যে কোনো সময় হতে পারি। আমাদের যাওয়া আসাকে সহজলভ্য করার জন্য, সহজভাবে চলাফেরা করার জন্য এই জায়গাগুলিতে র্যাম্প, প্রয়োজনীয় ব্যবস্থা, লিফটের ব্যবস্থা সব কিছু রাখতে হবে। আমরা বাড়িঘরের দিকে যদি তাকাই, কিছুদিন আগে আমরা নতুন একটা আইন করেছি, সেই আইনে ইমারত নির্মাণ বিধিমালা স্পেশালি ফর ঢাকা, সেখানে কিন্তু একজন স্থপতি বাধ্য এই আপনার ডিসেবলদের চলাফেরার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা রাখতে। যদি সে ফেল করে, তার কিন্তু 7 বছর পর্যন্ত পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই কাজটি ডিজাইন করা, ইমপ্লিমেন্ট করা এবং বাস্তবায়ন হওয়ার পরে এটা যে ব্যবহার হচ্ছে সেটাও দেখার দায়িত্ব এই স্থপতি ইঞ্জিনিয়ারদের উপরে দেওয়া হয়েছে। এবং আমরা আশা করি ভবিষ্যতে এই প্রবলেমগুলি, পুরানো বিল্ডিংয়ে যে প্রবলেমগুলি রয়ে গেছে, নতুন বিল্ডিংগুলিতে এগুলি আসবে না। এখনও তো আপনি বলতে পারেন যে তাহলে পুরানো বিল্ডিংগুলির কী হবে? এগুলিকেও কিন্তু মডিফাই করা সম্ভব, অল্প কিছু অর্থ ব্যয় করেই এগুলিকে মডিফাই করা সম্ভব। এবং আমি মনে করি এই কাজটি শুরু করা উচিত পাবলিক প্লেস থেকে, এবং সরকারি অফিস প্রথম পায়োনিয়ারিং স্টেপ নিতে পারে, যাতে সরকারের অফিসগুলিতে যে কোনো লোকজন সহজভাবে যাতায়াত করতে পারে। তার মধ্যে ধরেন দরজার লকটা একটু নামাতে হবে, লিফটের ভিতরে যেন ব্রেল সিস্টেমটা থাকে, এটা জাস্ট লিফট ইম্পোর্ট করার সময় তাদেরকে বললে পারেই তারা দিয়ে দেয়। এবং মোস্ট অফ দ্য লিফট কোম্পানি এখন প্রতিটা লিফটেই বাধ্যতামূলকভাবে ব্রেল সিস্টেম দিয়ে দেয়। তো এগুলি জাস্ট অ্যাওয়ারনেস যদি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, নীতি নির্ধারকদের মধ্যে নিয়ে আসতে পারি, আমি মনে করি অতি অল্প ব্যয়ী এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত ব্যয় ছাড়াই আমরা এই ডিসেবলদেরকে আমাদের সমাজের অঙ্গ হিসেবে নিয়ে আসতে পারি। আমাদের সমাজের আপনার আমার মতন একজন মানুষ হিসাবে সমাজে তাদেরকে আমরা বিচরণ করা দেখতে পারি। এখন ধরেন যে শারীরিকভাবে প্রতিবন্ধী যারা, তাদের আমরা রাস্তায় যাওয়া আসার ব্যবস্থা করে ফেললাম, আপনার ফুটপাথগুলি ডেভেলপ করে, জেব্রা ক্রসিং করে। এখন এর পরের প্রশ্নটাই কিন্তু আসবে যে তারা তাহলে বাসে করে যাওয়া আসা কীভাবে করবে? তো বিশ্বের বহু জায়গায় সাধারণত সরকারি বাস যেগুলি, সেগুলিতে আপনার হাইড্রোলিক সিস্টেম রাখা হয়, যেটা আপনার হুইল চেয়ারটা, ওই সিঁড়িটা, বাসে ওঠার সিঁড়িটা গ্রাউন্ড লেভেল পর্যন্ত চলে আসে। গ্রাউন্ড লেভেল পর্যন্ত আসলে ওইখানে হুইল চেয়ারটা ওইখানে চলে যায়, ওখানে চলে গেলে পরেই আবার তাকে তুলে নিয়ে বাসের ভিতরে নিয়ে বসায়। এবং ডিসেবলদের জন্য একটুখানি লোকেশন থাকে, খালি জায়গা থাকে, যেখানে সে হুইল চেয়ারটা ঘুরিয়ে বসতে পারে। দেশের বিভিন্ন ব্যস্ততম পয়েন্টে সর্বসাধারণের রাস্তা পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে এই ধরনের ফুট ওভারব্রিজ। তবে ফুট ওভারব্রিজের শুরুতে এবং নামার সময় প্রতি ধাপের শেষ সিঁড়িতে সাংকেতিক চিহ্ন সংযুক্ত করতে পারলে নিরাপদে এই ধরনের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা চলাফেরা করতে পারবেন। পৃথিবীর উন্নত দেশগুলোতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে সকল ধরনের সিঁড়িতে বা যে সকল স্থান তাদের জন্য নিরাপদ নয়, এমন স্থানে সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। আমাদের দেশেও পর্যায়ক্রমে সেই ব্যবস্থা করতে পারলে উপকৃত হবে অসংখ্য দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজন সকল নাগরিকের উন্নত জীবন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার মতে বাংলাদেশে প্রায় 1,50,00,000 প্রতিবন্ধী ব্যক্তি আছেন। এই প্রতিবন্ধী ব্যক্তিদের রয়েছে শিক্ষায় অধিকার, রয়েছে প্রবেশগম্যতা অধিকার, অথচ বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি অবকাঠামো, ফুটপাত, আন্ডারপাস এবং ফ্লাইওভারগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের উপযোগী নয়। যদি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলই
উপযোগী করে এই সমস্ত অবকাঠামোগুলো নির্মাণ করা হতো, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিরা জাতি গঠনে আরও বড় এবং ব্যাপক ভূমিকা রাখতে পারতেন। বাংলাদেশ সরকার যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে 1,50,00,000 প্রতিবন্ধী ব্যক্তির থাকবে অনন্য অবদান। আর এই অবদান পূরণের লক্ষ্যে আসুন আমরা সবাই মিলে সমস্ত অবকাঠামো নির্মাণে এবং আমাদের যে প্রকৌশলী ভাইরা আছেন তারা তাদের পরিকল্পনা প্রণয়নের সময় প্রবেশগম্যতা অর্থাৎ অ্যাক্সেসিবিলিটির কথা যাতে তারা মনে রাখেন এবং 1,50,00,000 প্রতিবন্ধী ভাই বোনকে সারা বাংলাদেশে ঘুরতে এবং চলাফেরা করতে তাদের শিক্ষা ও তাদের প্রবেশগম্যতার সুযোগকে নিশ্চিত করতে পারেন। দর্শক মণ্ডলী, আজ 1 এপ্রিল আমাদের বাংলাদেশে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে যথাযোগ্য গুরুত্বের সাথে। এই উপলক্ষে আমরা মুখোমুখি হয়েছি আমাদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান খান সাহেবের। মন্ত্রী মহোদয়, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের দেশে বিদ্যমান যে ভবনগুলি রয়েছে সেটা বাণিজ্যিক ভবন হতে পারে, আবাসিক ভবনও হতে পারে। পুরানো যে বিল্ডিংগুলিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সহজ গম্যতা এতদিন ছিল না, আমাদের কি কোনো পরিকল্পনা থাকতে পারে ভবিষ্যতে যে এই সমস্ত পুরনো বিল্ডিংগুলি সহজ গম্যতা জন্য যদি প্রয়োজনীয় রেনোভেশন করার প্রয়োজন হয় আমরা সেটা করব? দ্বিতীয় প্রশ্ন, আমাদের যে বিল্ডিং কোড রয়েছে সেই কোড অনুযায়ী যে সমস্ত নতুন বিল্ডিং হবে সেই সমস্ত নতুন বিল্ডিংয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সহজ গম্যতা নিশ্চিত করার যদি কোনো বিধান থেকে থাকে ভালো কথা, যদি থেকে না থাকে সেক্ষেত্রে নতুন কোনো আইন আমরা সংযোজন করতে পারি কি না, এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? আমি প্রথমেই প্রতিবন্ধী দিবসে আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএনের অগণিত দর্শক শ্রোতাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় প্রতিবন্ধী দিবসে সকল প্রতিবন্ধী ভাইদের প্রতিও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐতিহাসিক বিজয় আমরা অর্জন করেছি। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশের প্রতিটি নাগরিকের বর্তমান সরকারের প্রতি সীমাহীন প্রত্যাশা রয়েছে। সঙ্গতভাবেই জনসংখ্যার এই 10% 1.5 কোটি প্রতিবন্ধী, তাদেরও আমাদের প্রতি অসম্ভব রকমের প্রত্যাশা রয়েছে। এই প্রত্যাশার প্রতি আমরা সজাগ, সচেতন। বর্তমান সরকার সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়নের জন্য সম্ভব সব ধরনের কার্যকরী উন্নয়ন পরিকল্পনার কথা ভাবছে। জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব, দুঃখী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি সবসময় সহানুভূতিশীল। তিনি ইতিমধ্যে বাক শ্রবণ প্রতিবন্ধীদের তথ্য প্রযুক্তির আওতায় আনতে সকল ইলেকট্রনিক্স মিডিয়াতে নির্দিষ্ট সময়ে সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষার মাধ্যমে নিউজ চালু করার নির্দেশ দিয়েছেন এবং প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধার প্রসার ঘটিয়েছেন। অতীতের কিছু সরকারি ও বাণিজ্যিক ভবনে সকল ধরনের প্রতিবন্ধী লোকের প্রবেশগম্যতায় সমস্যা থাকলেও বর্তমানে নির্মিত সকল সরকারি, বেসরকারি, বাণিজ্যিক ভবনসমূহ বিল্ডিং কোড অনুযায়ী প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। আপনি পরপর আসলে দুটো প্রশ্ন করেছেন, আমি দুটো প্রশ্নকে ভিন্নভাবে না নিয়ে একই সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা বিষয়ে প্রতিবন্ধী কল্যাণ আইন 2009, ইমারত নির্মাণ বিধিমালা 2008-এর সাথে সমন্বয় করে একটি ভবনের সার্বজনীন প্রবেশগম্যতা পরিকল্পনা, নকশা প্রণয়ন ও নির্মাণের ক্ষেত্রে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও কারিগরি দিক বিবেচনা করে দি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC 1993 আপগ্রেড করা হচ্ছে। সংস্কারাধীন BNBC-তে প্রতিবন্ধীদের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে কোড আপগ্রেডেশন করার কাজ প্রক্রিয়াধীন আছে। প্রতিবন্ধীদের উন্নয়নকল্পে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থান, বিনোদন সহ সকল ক্ষেত্রে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে সকল অবকাঠামো পরিকল্পনা ও নির্মাণের ক্ষেত্রে সার্বজনীন প্রবেশগম্যতার বিষয়টি
সচেতনতার সাথে বিবেচিত হচ্ছে। আমি যে কথা বলছিলাম যে সামগ্রিকভাবে আমরা দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করছিলাম, একই সাথে আমি উল্লেখ করতে চাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত বর্তমান সরকার, আমরা যারা দেশ পরিচালনা করছি, আমি জনগণের কাছে, দেশবাসীর কাছে সুস্পষ্টভাবে একথা ব্যক্ত করছি যে আমরা ইমারত নির্মাণের ক্ষেত্রে, আবাসন সমস্যা সমাধানের ক্ষেত্রেও বিল্ডিং কোড বা ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়িত করার সময় প্রতিটা বাড়িতে যেন ইমারত নির্মাণের ক্ষেত্রে যেন এই প্রতিবন্ধীদের সমস্যাটা, তাদের অধিকার যে আইনগত স্বীকৃতি রয়েছে, তাদের দাবি, তা সংরক্ষণ করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে নির্দেশ দিয়েছি এবং আমরা যদি যার যার অবস্থান থেকে তাদের আইনগত স্বীকৃত অধিকার সংরক্ষণ করার ক্ষেত্রে যত্নবান হই এবং যারা এটা ভায়োলেট করবে তাদের ব্যাপারে সতর্ক থাকি, পদক্ষেপ গ্রহণ করি, তাহলে পরে আমার বিশ্বাস খুব দ্রুতই নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত যে ইস্তেহার দিনবদলের পালা 2021 সালে পথে চলার যে অভিযাত্রা আমরা শুরু করেছি, এই প্রতিবন্ধী বন্ধুদেরকে মূল জনস্রোতে আনার এই প্রচেষ্টা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষিত নীতিমালা পূরণের মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব ইনশাল্লাহ। আমাদের মনে রাখতে হবে দেশের মোট জনসংখ্যার শতকরা 10 ভাগ মানুষ প্রতিবন্ধী। জাতিসংঘ সনদ অনুযায়ী যাদের আবাসিক সুবিধা সহ সব ধরনের সুবিধা পাওয়ার আইনগত অধিকার রয়েছে। সুতরাং পারিবারিক, সামাজিক ও জাতীয় পর্যায়ের সকল আয়োজনেই তাদেরকে সম্পৃক্ত করে তাদের উপযোগী উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন করতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা এবং তাদের সফলতা। কিছু কিছু সফলতা আমরা আপনাদেরকে দেখেছি প্রতিবন্ধী ব্যক্তিদের। আমাদের এই প্রায় 1,50,00,000 প্রতিবন্ধী মানুষের সামান্যই আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। যাদের সফলতা দেখিয়েছি এদের সংখ্যাও অত্যন্ত নগণ্য, আর এর বেশিরভাগই রয়ে গেছে আমাদের নাগালের বাইরে এবং যারা জনসমক্ষে আসতে পারেন না বিভিন্ন রকম প্রতিবন্ধকতার কারণে। তবে এই প্রতিবন্ধী ব্যক্তিদের যে সংগঠন রয়েছে মাঠ পর্যায়ে, তাদের সাথে আমরা কথা বলেছি, প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কথা বলেছি। তারা বলতে চায় যে আমাদের দেশের রাস্তাঘাট চলাচলের যে ব্যবস্থা রয়েছে, বিল্ডিং রয়েছে, প্রত্যেকটা জায়গায় সরকারিভাবে যে বিল্ডিং কোড রয়েছে, সেখানে যে আইনটা অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের সহজ গম্যতার জন্য, সেটা যেন বাস্তবায়িত হয় সঠিকভাবে। সেই সাথে আমাদের পরিবহন ব্যবস্থায় যে ত্রুটি রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের জন্য, সেগুলিকে আমরা সংশোধন করে তাদের উপযোগী যদি করতে পারি, তাদের প্রবেশাধিকার বেড়ে যাবে অনেক। তো আমরা আশা করব সরকার এবং সরকারিভাবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছে, তারা সঠিকভাবে এইগুলিকে বাস্তবায়ন হচ্ছে কিনা তারা একটা মনিটরিং করবেন এবং এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটা সুন্দর প্রতিবন্ধী বান্ধব পরিবেশ তৈরি হবে আগামীতে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না।